where the mind is without fear and the head is held high, where knowledge is free. এর আগের ক্লাসে তোমাদের জয়নিং অফ সেন্টেন্সে শেখানো হয়েছিল, কিন্তু সেটা শেখানো হয়েছিল সিম্পল সেন্টেন্সে জয়নিং। আজকে পরবর্তী ধাপ শুরু হবে, অর্থাৎ যে জয়নিংটা করা হবে, জয়নিং অফ সেন্টেন্সেস করা হবে, সেটা কিসে করা হবে? কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যে করা হবে। এখন কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করতে গেলে আমাদের একটু ক্লজ সম্বন্ধে আইডিয়া থাকতেই হবে, এবং এই ক্লজ সম্বন্ধে আইডিয়া নিশ্চয়ই তোমাদের আগের ক্লাসগুলোতে ভালো মতো হয়ে গিয়েছে, তবে সেটি আরেকটু আমরা ঝালিয়ে নিই। এখন ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা বড় সেন্টেন্সের একটা পার্ট। যদি আমরা বলি যে ক্লজ কি, তাহলে আমরা বলবো এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স। এখন এখানে একটা অ্যাম্বিগুইটি রয়েছে। কীরকম? যে এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স বললে কতটুকু পার্ট আমরা নেব সে সম্বন্ধে আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। ফলে এই ডেফিনেশনটাকে আমরা একটু স্পেসিফিক করে দিই। তো স্পেসিফিক করতে গেলে এর সঙ্গে দুটো আমরা ফিচার্স অ্যাড করব। সেটা কি? এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স হ্যাভিং এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা বড় সেন্টেন্সের এমন একটা অংশ যার মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে আমরা বলে থাকি ক্লজ বা বাক্যাংশ। তো এটি বইয়ের ভাষা। তার সঙ্গে সঙ্গে একটা ছোটো একটা ট্রিক শিখিয়ে দিই, যেটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। যে একটা বড় বাক্যের মধ্যে যেখানে একটা বাইন্ডার থাকে, সেখান থেকে কিন্তু নর্মালি একটা ক্লজ শুরু হয়ে যায়। এখন বাইন্ডার কি? বাইন্ডার হচ্ছে কি কতগুলো শব্দ যেগুলো বাক্যের বিভিন্ন পার্টকে জয়েন করতে বা বাইন্ড করতে ব্যবহার করি আমরা। As for example, that, WH word, as, because, if, though, although, etc. etc. তো ট্রিকটা কি? যে একটি বড় বাক্যের যে অংশ থেকে একটি বাইন্ডার আমরা দেখতে পাবো, সেই অংশ থেকেই ক্লজ শুরু হবে, এবং সেই ক্লজটা কোথায় গিয়ে শেষ হবে? যতক্ষণ না সেকেন্ড সাবজেক্ট বা সেকেন্ড ফাইনাইট ভার্ব অবধি আমরা পৌঁছচ্ছি, ততক্ষণ অবধি ক্লজটা চলতেই থাকবে। যখন দেখছি যে সেকেন্ড সাবজেক্ট বা সেকেন্ড ফাইনাইট ভার্ব চলে আসলো বাক্যের মধ্যে, তার আগে কিন্তু ক্লজটা শেষ হয়ে যাবে। এই হলো ব্যাপার। এখন এই ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে লেখা আছে, এবং তোমাদের কিছুটা আইডিয়া আছে সম্পর্কে। সেটি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এটিকে আমরা কি করে চিনব? আচ্ছা, তো একটা এক্সাম্পল আমরা লিখে নিই, তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে যাবে। এখানে একটি আমরা বাক্য লিখলাম, সেটি হলো কি যে আই নো দ্যাট হি ইজ এ সিঙ্গার। বেশ বড় একটা বাক্য, এবং আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে সাবজেক্ট দুটো আছে,
ভার্ব, ফাইনাইট ভার্ব আছে দুটো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা বাইন্ডারও যুক্ত আছে। তাহলে এটাকে আমরা বলবো একটি কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে হয় নাউন ক্লজ, নয়তো অ্যাডজেক্টিভ ক্লজ, নয়তো অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের কোনো সন্দেহ নেই যে এটি একটি ক্লজযুক্ত বাক্য, কারণ এখানে বাইন্ডার আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন্তত দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব আছে। আর ক্লজ কোথেকে স্টার্ট হচ্ছে, যেখান থেকে বাইন্ডার স্টার্ট হচ্ছে সেই অংশটুকু হচ্ছে একটা ক্লজ। এখন আমাদের আইডেন্টিফাই করা দরকার যে এটি কোন ক্লজ, সেটা আজকে আমরা শিখব। শুধু ক্লজ শিখলে হলো না, বা ক্লজটা বের করতে পারলে হলো না, সেটি কোন ক্লজ সেটি আমাদের কিন্তু ভালো মতো বুঝতে হবে, তবে আমাদের জয়েনিংগুলো কিন্তু ভালো মতো আমরা করতে পারবো। তো আমরা এক এক করে আসি। প্রথমে কি আসি, যে আমরা কি করে বুঝতে পারবো যে একটি বাক্যের মধ্যে ক্লজ যে আমরা আইডেন্টিফাই করলাম, মানে ক্লজটি কোথা থেকে কোথা অবধি বিস্তৃত সেটা আমরা বুঝতে পারলাম, সেটি নাউন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, সেটি আমরা কি করে বুঝতে পারবো, এটা হলো আজকের প্রশ্ন। তো এটা বোঝার উপায় রয়েছে, উপায়টা নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। নাউন ক্লজের কাজ কি? নাউন ক্লজের কাজ হচ্ছে এটি নাউনের মতো কাজ করে, আর কিছু না। এখন প্রশ্ন হলো, নাউন কিসের মতো কাজ করে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলা দরকার যে বাক্যের কতগুলো বিশেষ অংশে কিন্তু নাউন বসে। আর একটু ভালো করে এক্সপ্লেন করলে বলতে হয় এটাই, যে আমরা যদি নাউনের বাক্যে ব্যবহার সম্পর্কে যদি আমরা দেখি, একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে নাউন বা প্রোনাউন কিন্তু বাক্যের কতগুলো স্পেসিফিক পার্টে বসে এবং স্পেসিফিক ফর্মে বসে। তাহলে নাউন ক্লজগুলো যদি সেই হিসেবে যদি বসে, নাউন ক্লজ বলছি না, বলা উচিত যে কোনো একটা ক্লজ যদি নাউনের মতোই ওই বিশেষ অংশে বসে, তাহলে সেটি নাউন ক্লজের মতো আচরণ করবে। এখন যে একটু আগে আমি বললাম এক্সপ্লেনেশন দিতে গিয়ে যে নাউন বাক্যের বিশেষ কতগুলো অংশে বসে, তাহলে সেই অংশগুলো কি, আমি মৌখিকভাবে কতগুলো উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নাউন বাক্যের কোন কোন অংশে বসে। একটা উদাহরণ, রাম ইজ এ গুড বয়। তাহলে আমরা জানি রাম একটা নাউন, কারণ এটা প্রপার নাউন, একটা কারোর একটা নাম বোঝাচ্ছে, একটা ছেলের নাম বোঝাচ্ছে। তার নাউন এখানে রাম, এই নাউনটি বাক্যের কোথায় বসলো, বাক্যের একেবারে প্রথমে বসলো সাবজেক্ট হিসাবে। কী হিসাবে? সাবজেক্ট হিসাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে আমরা যদি আমরা দেখি যে একটি সেন্টেন্সে একটি ক্লজ বাক্যের সাবজেক্ট হিসেবে প্রথমে বসছে, তাহলে কিন্তু সেটা নাউন ক্লজ হবে। ঠিক আছে। সেকেন্ড এক্সাম্পল, আই নো রাম। আমি রামকে চিনি। রাম একটা নাউন, অলরেডি আমাদের জানা হয়ে গেছে, প্রপার নাউন, কিন্তু এটা কোথায় বসেছে? বাক্যের শেষে বসেছে। এবং কিভাবে বসেছে, কি হিসেবে বসেছে? সেটি ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। কোন ভার্বের অবজেক্ট? নো ভার্বের অবজেক্ট। কী করে আমরা বের করলাম যে এটি নো ভার্বের অবজেক্ট? যদি আমরা ভার্ব বা ক্রিয়াপদ থেকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে যে উত্তর বেরোয় সেটি হচ্ছে অবজেক্ট। এখানে আমাদের বাক্যটি কী ছিল? আই নো রাম। এখানে নো মানে জানা বা চেনা। তাহলে প্রশ্ন যদি হয় যে কাকে আমি জানি, তাহলে উত্তর হচ্ছে রাম। তাহলে রাম এখানে নাউন, সেটি নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে দেখি যদি কোনো একটা ক্লজ কোনো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, সেটা কিন্তু নাউন ক্লজ হবে। এতক্ষণই আলোচনা হলো মৌখিকভাবে, একটু লিখে নিই, কারণ নাউন কোথায় কোথায় বসে তার মাত্র দুটো উদাহরণ দিলাম। আমাদের শিখতে হবে আরও কতগুলো উদাহরণ, যে নাউন ইত্যাদি জায়গায় বসে, এবং এই নাউনের মতো কোনো একটা ক্লজ যদি একই একই জায়গায় বসে, সেটিকে আমরা কিন্তু নাউন ক্লজ বলবো। এবার লিখে নিই ব্যাপারগুলো, যে কোন কোন জায়গায় নাউন ক্লজ বসতে পারে। যখন মৌখিকভাবে উদাহরণ দিচ্ছিলাম, তখন আমরা দেখেছি যে নাউন কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। এখন কোনো একটা ক্লজ যদি আমরা কোনো সেন্টেন্সের সাবজেক্টে প্রয়োগ করতে পারি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি,
তবে কিন্তু সেটি নাউন ক্লজ বলে পরিগণিত হবে। তাহলে এটা করার জন্য কি করা দরকার, একটু ভাবার দরকার। যেমন এমনভাবে আমরা একটা ক্লজ পুট করব যেটি একটি ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি। হোয়াট হি সেইড ইজ ট্রু। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এর মধ্যে ক্লজ আছে এবং ক্লজ কোত্থেকে শুরু হয়েছে, যে ট্রিকটা বলে দিয়েছিলাম একটু আগে, যে ক্লজ শুরু হয় নর্মালি একটি বাইন্ডার থেকে। তাহলে এখানে বাইন্ডার কোনটা, একটা WH ওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে বাইন্ডার, ফলে এখান থেকে ক্লজ শুরু হচ্ছে। এবং ক্লজটি কোথায় গিয়ে শেষ হবে, যতক্ষণ না সেকেন্ড সাবজেক্ট বা সেকেন্ড একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি ততক্ষণ অবধি কিন্তু ক্লজটা চলতেই থাকবে। সেম ক্লজ, যখন সেকেন্ড সাবজেক্ট বা সেকেন্ড ফাইনাইট ভার্ব পাবো তখন থেকে দ্বিতীয় ক্লজ শুরু হবে। তো হোয়াট হি ইজ সেইড, এই অংশটুকু কি হচ্ছে, একটি ক্লজ, কারণ এটি একটি বাইন্ডার। এটি সাবজেক্ট এবং এটি একটি ফাইনাইট ভার্ব। এই আলোচনা করতে গেলে কতগুলো জিনিস আমি স্কিপ করে গেছি ইচ্ছে করি, যেহেতু তোমাদের আগের ক্লাসে অন্তত মাধ্যমিক অবধি অনেক ভালোভাবে এগুলো পড়া হয়ে গেছে। তবুও সব ধরনের স্টুডেন্টের জন্য কতগুলো জিনিস একটু আবার বলে দিই। এই যে ক্লজগুলো নিয়ে যে আলোচনা করছি, তোমরা এটা নিশ্চয়ই জানো যে এগুলো কি ক্লজ। এগুলো সবকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দু ধরনের ক্লজ থাকে, একটি ডিপেন্ডেন্ট ক্লজ, একটি মেইন ক্লজ। মেইন ক্লজ ছাড়া বাক্য গঠিত হয় না। মেইন ক্লজের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজটা নির্ভর করে, নাম শুনে বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট। এবং যদি আমরা মেইন ক্লজটা কি বাক্য থেকে অমিট করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজের কোনো মিনিং থাকে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্ট ক্লজ কোথা থেকে শুরু হচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হচ্ছে একটা বাইন্ডার থেকে, এবং এই ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কিন্তু একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি অনলি ওয়ান সাবজেক্ট থাকবে। তাহলে এই অংশটুকু যেটা আমরা পেলাম সেটা কিন্তু মেইন ক্লজ। তো আমরা দেখতে পাচ্ছি যে মেইন ক্লজের মধ্যে যে ফাইনাইট ভার্বটি রয়েছে অর্থাৎ ইজ, এই ভার্বের আগে কিন্তু একটা ক্লজ বসে গেছে। কি হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই গোটা ক্লজটি, এই ডিপেন্ডেন্ট ক্লজটি। তাহলে অবভিয়াসলি এটা একটা কি হবে, নাউন ক্লজ হবে, কারণ নাউন সবসময় একটি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গোটা ক্লজ একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, ফলে সেটি হবে নাউন ক্লজ। আচ্ছা, পরবর্তী ভাগের ক্ষেত্রে যাই। অবজেক্ট অফ এ ভার্ব। যদি দেখি যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, তখন তাকে আমরা বলতে পারবো নাউন ক্লজ। একটা উদাহরণ দিই। হি সেজ দ্যাট হি ইজ ইল। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি, যেখান থেকে বাইন্ডার শুরু হচ্ছে অর্থাৎ এখান থেকে, এবং যতক্ষণ না সেকেন্ড সাবজেক্ট আর সেকেন্ড ভার্ব আসে ততক্ষণ অবধি এই ডিপেন্ডেন্ট ক্লজটি চলতে থাকবে। তো দেখলাম আমরা এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে, ফলে এই টোটাল যে পার্টটুকু যেটা আন্ডারলাইন করা হয়েছে সেটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং এর মধ্যে একটা বাইন্ডারও আছে। তো দেখছি যে এই ডিপেন্ডেন্ট ক্লজটা কার পরে বসেছে, একটি ভার্বের পরে বসেছে। সে ভার্বে পড়ে কী হিসেবে বসেছে, যদি ভার্বটাকে আমরা কী দিয়ে প্রশ্ন করি, হোয়াট, কী দিয়ে প্রশ্ন করি যে সে কি বলেছে, হোয়াট হি সেইজ, তাহলে উত্তর কী বেরোয়, দ্যাট হি ইজ ইল, যে সে অসুস্থ। তাহলে সে ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু এই ক্লজটি, এই ডিপেন্ডেন্ট ক্লজটি কিন্তু কাজ করছে, ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লজটি একটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, ফলে এটি একটি নাউন ক্লজ। কারণ নাউন কিন্তু ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে, যেটি
মৌখিক উদাহরণ দেওয়ার সময় আমি তোমাদের বলে দিয়েছি। এর পরবর্তী ভাগে আসি। অবজেক্ট অফ এ প্রিপোজিশন। বেশিরভাগ ছাত্রই জানে যে ভার্বে অবজেক্ট হয়, কিন্তু এটা জানা দরকার যে প্রিপোজিশনের পরেও কিন্তু অবজেক্ট বসে। কোন ধরনের প্রিপোজিশন? নর্মালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরেই কিন্তু অবজেক্ট শুরু হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? যে কোনো ভার্ব বা কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভের পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন কিন্তু প্রয়োগ করা হয়, যেটি ছাড়া অন্য কোনো প্রিপোজিশন কিন্তু প্রয়োগ করা হয় না, তাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো যদি দেখা যায় যে কোনো প্রিপোজিশনের পর থেকে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয়ে গেল, তখন আমরা চোখ বুজে বলে দিতে পারবো যে সেটি একটি নাউন ক্লজ। একটি উদাহরণ দিচ্ছি। হি ইজ অ্যাংরি অ্যাট হোয়াট আই সাইড। এখানে দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজটা কোথা থেকে শুরু হচ্ছে? একটি বাইন্ডার থেকে শুরু হচ্ছে, এবং সেইড এ ফাইনাইট ভার্ব দিয়ে সেটি বিস্তৃত। মাঝখানে একটি মাত্র সাবজেক্ট আছে এবং ভার্বও আছে, ফাইনাইট ভার্বও আছে একটি। তো এই ডিপেন্ডেন্ট ক্লজটি কার পর থেকে শুরু হয়েছে? অ্যাটের পর থেকে শুরু হয়েছে, এবং অ্যাট একটি প্রিপোজিশন, ফলে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এটি কাজ করছে। কি কাজ করছে? অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে হোয়াট আই সেড এই ডিপেন্ডেন্ট ক্লজটি কাজ করছে, ফলে এই ডিপেন্ডেন্ট ক্লজটি কিন্তু অবধারিতভাবে নাউন ক্লজ বলে পরিগণিত হবে। ঠিক আছে, পরবর্তী ভাগের ক্ষেত্রে যাচ্ছি। আফটার বি ভার্ব। বি মানে কি? বির মধ্যে কিন্তু অনেক ভার্ব রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো সব হচ্ছে বি ভার্বের ক্লাসিফিকেশন। তো বি এমন একটি ভার্ব যার কোনো অবজেক্ট হয় না। তো কি হয়? কমপ্লিমেন্ট হয়, পরিপূরক হয়। কতগুলো ভার্ব আছে যেগুলো ইন্ট্রান্সিটিভ, অর্থাৎ অকর্মক্রিয়া, যেগুলো পরে কোনো কর্ম বা অবজেক্ট বসে না। বি হচ্ছে এরকম একটি ক্রিয়া বা ভার্ব। তো বির পরে যে অংশটুকু বসে তাকে বলা হয় কমপ্লিমেন্ট, যেটি না বসালে কিন্তু সেই সেন্টেন্সটির মিনিংটা কমপ্লিট হবে না। একটা উদাহরণ দিলে বাক্যটি মানে ব্যাপারটি একটু পরিষ্কার হবে। উদাহরণটি হচ্ছে এরকম: দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কোথা থেকে শুরু হচ্ছে? বাইন্ডার থেকে শুরু হচ্ছে, অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট এই গোটাটাই হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটি কার পরে বসেছে? একটি বি ভার্বের পরে বসেছে, ইজের পরে বসেছে, এবং কি হিসেবে বসেছে? কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। কারণ এই অংশটুকু যদি আমরা বাদ দিই, হোয়াট আই ওয়ান্ট, তাহলে দিস ইজ এটুকুর কোনো অর্থ থাকে না। অর্থাৎ এখানে মেন ক্লজটা কিন্তু বাক্যের অর্থটা পরিপূরণ করতে পারছে না। তার জন্য কার দরকার? এই ক্লজটিকে অবশ্যই দরকার, এবং কারণ এই ক্লজটি, এই ডিপেন্ডেন্ট ক্লজটি এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এটি না থাকলে এইটার কোনো মিনিং হয় না। তাহলে পরিষ্কার বোঝা গেল যে বি ভার্বের পরে যে শব্দগুলো বসে বা যে ক্লজ বসে সেগুলো অনেক সময় কি করে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ফলে এই জায়গায়, একই জায়গায় যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বসে, তখন কিন্তু সেটি নাউন ক্লজ হিসেবে কাজ করবে, কারণ নাউন কিন্তু একই জায়গায় বসেই তার কাজটি করে থাকে। ই নাম্বার।
আফটার সাম অ্যাডজেক্টিভ, অনেক সময় দেখতে পাওয়া যায় যে নাউন একটি অ্যাডজেক্টিভের পরে বসছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেমন বলা যেতে পারে যে বিগ রুম, বিগ একটা অ্যাডজেক্টিভ, তারপর রুম বসছে, রুম একটা নাউন। তো একইভাবে যদি দেখা যায় যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কোনো অ্যাডজেক্টিভের পরে বসছে, তখন কিন্তু আমরা সেটিকে নাউন ক্লজ বলে মনে করতেই পারি। একটু উদাহরণ দিচ্ছি। I am glad that he was successful. তাহলে গ্ল্যাড একটা অ্যাডজেক্টিভ এবং এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা শুরু হচ্ছে দ্যাট হি ওয়াজ সাকসেসফুল। তাহলে অবধারিতভাবে বলা যেতে পারে এই ডিপেন্ডেন্ট ক্লজটি একটি নাউন ক্লজ, কারণ এটি একটি অ্যাডজেক্টিভের পরে গিয়ে বসছে। তার পরবর্তী উদাহরণ, আফটার সাব নাউন, অনেক সময় দেখতে পাওয়া যায় যে একটি ডিপেন্ডেন্ট ক্লজ অন্য একটি নাউনের পাশে গিয়ে বসে। এখন এই জায়গাতে অনেকে প্রশ্ন করতে পারে যে কোনো একটা নাউন বা প্রোনাউনের পাশে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজই বসে নর্মালি, ব্যাপারটি ঠিক। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে এই বিশেষ ধরনের নাউন ক্লজের পার্থক্য আমরা কীভাবে নিরূপণ করব সেটা আমাদের ভালো মতো বোঝা দরকার। না হলে অ্যাডজেক্টিভ ক্লজ করতে গেলে কিন্তু আমাদের কিছুটা সমস্যায় আমাদের পড়তে হবে। আগে উদাহরণ লিখে নিই, তাহলে ব্যাপারটা আমাদের বুঝতে সুবিধা হবে। The news that he failed shocked us. তাহলে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি? বাইন্ডার থেকে স্টার্ট হচ্ছে, কতক্ষণ অবধি শেষ হবে? যতক্ষণ না সেকেন্ড সাবজেক্ট এবং সেকেন্ড ভার্ব পাওয়া যাচ্ছে। তাহলে সেকেন্ড ফাইনাল ভার্ব এটি, তার আগেই কিন্তু আমরা ডিপেন্ডেন্ট ক্লজটি শেষ করে দিলাম। এবার দেখা যাক, অনেকে বলতে পারে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ কি যে এখানে যে নাউন রয়েছে নিউজ, তারপরে এটি বসেছে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ব্যাপারে একটু মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে তো অবশ্যই বসে, কিন্তু সেটিকে এক্সপ্লেন করে দেয় বলাটা ভুল, যে সেটিকে কোয়ালিফাই করে মানে কি, তার দোষ গুণ অবস্থা ইত্যাদি বলে দেয়, যেটা একটা অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য। কিন্তু কোনো নাউনের পরে যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বসে, তাহলে তার মধ্যে কী এমন গুণ থাকা দরকার যে এটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ না বলে নাউন ক্লজ বলবো, সেই গুণটি এবার ব্যাখ্যা করছি। যখন দেখব যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কোনো নাউনের পরে বসেছে, কিন্তু নাউনটিকে কোয়ালিফাই না করে সেটিকে এক্সপ্লেইন করছে, কি করছে? ব্যাখ্যা করছে। অর্থাৎ নিউজটি ভালো নাকি খারাপ বা কবে এসেছে ইত্যাদি ব্যাখ্যা না করে নিউজটাই কি, অর্থাৎ নিউজটা কী সম্বন্ধে নিউজ, অর্থাৎ কী সংবাদটা কী সেটি এখানে ব্যাখ্যা করা হলো, তখন কিন্তু সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। অর্থাৎ এই যে নাউন, অর্থাৎ এখানে যেটা রয়েছে যে নিউজ, সেটিকে এখানে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে, তার সম্বন্ধে কিছু কিন্তু বলা হচ্ছে না, তাকে কোয়ালিফাই কিন্তু করা হচ্ছে না, সেই জন্য এটি নাউন ক্লজ। তাহলে এখানে নিউজটা কি আমরা এখানে পড়ে জানতে পারলাম, দ্যাট ই ফেইলড, সে যে ফেল করেছে, ব্যর্থ হয়েছে বা কোনো জায়গায় পাস করতে পারেনি, এটা হচ্ছে নিউজ। তা নিউজটা কারো কাছ থেকে এসে নাকি, নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে নাকি, নিউজটা খারাপ নাকি ভালো, কিচ্ছু কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া হয়নি, কোয়ালিফাই করে দেওয়া হয়নি,
বরং এখানে এক্সপ্লেন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে যে নিউজটা আসলে কী। তাহলে সেই জন্য এটি কিন্তু নাউন ক্লজ, সেই জন্য কিন্তু এটি অ্যাডজেক্টিভ ক্লজ নয়, কারণ নিউজটিকে কোয়ালিফাই করা হলো না, বরং সেটিকে এক্সপ্লেন করা হলো। এটা হচ্ছে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ডিফারেন্স। তাহলে আমরা দেখলাম এখানে যে একটি নাউনের পরে একটি ডিপেন্ডেন্ট ক্লজ বসেছে, এবং শুধু বসেনি, সেই নাউনটাকে কিন্তু এখানে এক্সপ্লেনেশন করা হয়েছে সেই ক্লজের মাধ্যমে। তখন সেটাকে আমরা বলতে পারি অবশ্যই নাউন ক্লজ। সেটা ক্লাসিফিকেশনটা আমরা কীভাবে করতে পারি, আফটার সাম নাউন, অর্থাৎ কোনো নাউনের পরে বসে সেটি নাউন ক্লজ হিসেবে কাজ করছে। এর পরবর্তী এবং সবশেষ যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা যাচ্ছি। আফটার ইট খুব একটা প্রচলিত নয়, মানে এরকম ধরনের ব্যবহার আমরা খুব কম করেই থাকি, তবে গ্রামাটিক্যাল আইটেম বলে আমাদের সব কিছু জানা অবশ্যই দরকার। এটার ব্যবহারটি অনেকটি উপরের মতোই। কীরকম, ইট, এটির পরে যদি কোনো ক্লজ বসে, ডিপেন্ডেন্ট ক্লজ বসে, এবং সে ইট এই ওয়ার্ডটাকে যদি একটু এক্সপ্লেন করে দেয় যে ইট মানে এখানে কী বোঝাতে চাওয়া হচ্ছে, তাহলে সেটিকে আমরা নাউন ক্লজ বলতে পারবো। একটা উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। ডিপেন্ড অন ইট, আই উইল হেল্প ইউ। এটির উপর নির্ভর করো, তাহলে এটি মানে ইট, তাহলে কোন ব্যাপারটার উপর নির্ভর করতে এখানে বলা হচ্ছে আই উইল হেল্প ইউ। আচ্ছা, এখানে একটি বাইন্ডার আমরা পুট করেই দিই, দ্যাট আই উইল হেল্প ইউ, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে এখানে নাউন ক্লজটা কিন্তু এটা হলো। তাহলে যেটা বলতে চাইছি সেটা হলো কি, এখানে ইটটাকে ব্যাখ্যা করে দেওয়া হলো যে কার উপর নির্ভর করতে বলা হচ্ছে, এই জিনিসটার উপরে, যে আমি যে সাহায্য করব তোমাকে, দ্যাট আই উইল হেল্প ইউ, সে ব্যাপারটার উপর নির্ভর করতে এখানে বলা হচ্ছে। তাহলে এটির যে ব্যাপার স্যাপার সেটি কিন্তু উপরটার মতোই, এখানে কিন্তু ইটটাকে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে এখানে নাউনের মতোই। ফলে আফটার ইট, এটিও কিন্তু নাউন ক্লজের একটি ক্লাসিফিকেশন, এটা বলা যেতে পারে। তো এই যে 7টি যে ভাগ যে করা হলো, সেই 7টি ভাগই কিন্তু মোটামুটি প্রচলিত, এবং ডিপেন্ডেন্ট ক্লজগুলি এই 7টি ভাগের মধ্যে যে কোনো একটি ভাগে যদি বসে, তাহলে সেটিকে আমরা নাউন ক্লজ বলবো। তাহলে এখানে আমাদের মেন কাজ হচ্ছে কি, জয়নিং করা। তো জয়নিং করতে গেলে অন্তত আমাদের উচ্চ মাধ্যমিকের লেভেলে সাধারণত বলে দেওয়া হয় না যে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করতে গেলে কোন ক্লজে ইউজ করতে হবে, সাধারণত বলে দেয় না। তাহলে আমাদের প্রিপারেশন কিন্তু সব দিক থেকে নিয়ে যাওয়া উচিত, না বলে দিলেও আমাদের কি করা উচিত, ভাবা উচিত যে কোন ক্লজে জয়েন করলে বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা যাবে। সেই জন্য কিন্তু এই ভাগগুলো অবশ্যই ভালো মতো পড়া উচিত। একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে লাইন তুলেই, I could not see. Had she already noticed that? The eyes habit থেকে এই লাইনগুলো মোটামুটিভাবে নেওয়া হয়েছে। তো এটা যদি আমাদের জয়েনিং করতে বলে, তাহলে আমাদের কি করা উচিত, কমপ্লেক্সে জয়েনিং যদি করতে বলে তাহলে আমাদের কি করা উচিত, ছোট ট্রিক শিখিয়ে দিচ্ছি।
সিম্পলি জয়েনিংয়ের নিয়মটা আলাদা, যেটা এর আগে ক্লাসে বলা হয়ে গেছে। কমপ্লেক্সে জয়েনিংয়ের ট্রিকগুলো কিন্তু একটু আলাদা। কীরকম ট্রিক? নাম্বার 1 ট্রিক, যে দুটো বা তিনটে সেন্টেন্স দিচ্ছে কোশ্চেনের মধ্যে, সেটির মধ্যে দেখতে হবে যে কোনো কমন ওয়ার্ড আছে নাকি। নাম্বার 1 ট্রিক হচ্ছে কি, কোনো কমন ওয়ার্ড আছে নাকি। কমন ওয়ার্ড মানে কি, দুটো বাক্যের মধ্যে একই ধরনের ওয়ার্ড আছে নাকি। যদি না থাকে তাহলে জয়েনিং করার নিয়মটি একটু আলাদা হবে, যদি থাকে তাহলে জয়েনিং করার নিয়মটি অন্যরকম হবে। যদি থাকে তাহলে আগে ব্যাপারটি বলে দিই। যদি দেখা যায় যে দুটো সেন্টেন্সের মধ্যে একটি কমন ওয়ার্ড রয়েছে, তাহলে আমাদের জয়েনিং করার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা উচিত। কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। যদি দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড না থাকে, তাহলে আমাদের বাকি দুটো ক্লজ ব্যবহার করা উচিত। সেটি কোন ক্লজ? হয় নাউন ক্লজ, নয়তো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা কী করে বুঝবো যে কমন ওয়ার্ড নেই, অথচ যে বাক্য দুটি আমাদের জয়েনিং করতে দিয়েছে সেটি আমরা নাউন ক্লজ দিয়ে জয়েনিং করব নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ জয়েনিং করব? তো এটা করার জন্য আমাদের যেটা করা দরকার, যে 7টি নিয়ম আমাদের মাথায় একটু চিন্তাভাবনা করা দরকার। দেখবো যে 7টি নিয়মের মাধ্যমে জয়েনিং হচ্ছে কিনা সম্ভব। যদি হয় তাহলে নাউন ক্লজে জয়েনিং হয়ে যাবে, যদি হয় তাহলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং হবে। আবার রিপিট করছি ব্যাপারটি, এগুলো ট্রিকগুলো বই লিখে দেওয়া থাকে না বলে রিপিট করছি, যেটি আমাদের পড়ানো অভিজ্ঞতা থেকে ছাত্রদের শেখানো। তো ট্রিকটা কি, যে দুটো সেন্টেন্স জয়েনিং করতে দেবে কমপ্লেক্সে, সেখানে প্রথমে দেখে নেওয়া উচিত যে কোনো কমন ওয়ার্ড আছে নাকি, অর্থাৎ দুটো বাক্যে একই ধরনের ওয়ার্ড আছে নাকি। যদি থাকে তাহলে সেটি অবধারিত হবে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করা যাবে। যদি না থাকে তাহলে সেটি নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং হবে। তো প্রথমে ধরে এগোতে হবে যে বাক্যটি নাউন ক্লজে জয়েনিং হবে। তাহলে সেটি করার জন্য কী করা দরকার, যে 7টি নিয়ম এখনই শেখানো হলো, সেই 7টি নিয়ম কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। দেখতে হবে যে 7টি নিয়মের মাধ্যমে, কোন নিয়মের মাধ্যমে 7টি নিয়মের মধ্যে এগুলো জয়েনিং করা যাবে। যদি জয়েনিং করা যায় তাহলে অবধারিতভাবে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং হবে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি না। আই কুড নট সি, আমি দেখতে পাই না। হ্যাড সি অলরেডি নোটিস দ্যাট, সে কি ইতিমধ্যে এটিকে লক্ষ্য করেছে। এই প্রসঙ্গে আরেকটু কথা বলি, আরেকটা ট্রিক শিখিয়ে দিই। সেটা হলো কি, যখন দুটো সেন্টেন্স বা তিনটা সেন্টেন্সে জয়েনিং করতে দেবে কমপ্লেক্সে, পার্টিকুলারলি কমপ্লেক্সে জয়েনিং, তখন আমাদের প্রথমে এটা করা উচিত যে এগুলোর বাংলাগুলো আমাদের ভালো মতো জানা উচিত, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস কি, বাংলাতে আমাদের প্রথমে জয়েনিং করা উচিত। কিসে জয়েনিং? বাংলাতে। তোমাদের উচ্চ মাধ্যমিকে নিশ্চয়ই বাংলা ব্যাকরণে এরকম বাক্যের সংযোজন এগুলো শেখানো হয়, তো ফলে অসুবিধা হওয়ার খুব একটা কথা নয়। তাহলে ওই নিয়ম ধরে আমি করছি যে বাংলা থেকে যদি আমরা জয়েনিং করি তাহলে আমাদের কিন্তু জয়েনিংটি খুব সোজা হবে। এবং তাতে দেখা যায় যে জয়েনিং করতে গেলে হয়তো একটা ওয়ার্ড নতুন আসে, হয়তো একটা ওয়ার্ড নতুন আসে, যেটাকে আমরা বাইন্ডার নামে অভিহিত করতে পারি। ব্যাপারটা সিম্পলিফাই করে দিচ্ছি, আগে এটা লক্ষ্য করো। সেন্টেন্স দুটো, আই কুড নট সি, এটা বাংলা মানে হচ্ছে আমি দেখতে পাই না বা আমি দেখতে পারতাম না। হ্যাড সি অলরেডি নোটিস দ্যাট, সে কি ইতিমধ্যে সেটি লক্ষ্য করেছে। এটি দুটো বাংলা বাক্য। এই বাংলা বাক্য দুটো আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে যে এটিকে একসঙ্গে লিখলে আমাদের কি হবে। তাহলে কি গেল, যে আমি দেখতে পারতাম না, সে কি ইতিমধ্যে সেটি লক্ষ্য করেছে। তাহলে এই দুটো বাংলা বাক্য যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে জয়েনিংটা এভাবে হওয়া সম্ভব, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না, কোশ্চেন মার্ক। তাহলে এই যে জয়েনিং, সেটা যদি আমরা এই কোশ্চেনের মধ্যে যেগুলো বাক্যগুলো আছে সেগুলো দিকে লক্ষ্য রেখে আমরা জয়েনিংটা করতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটি হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে সে দেখতে পায় না, যে আমি দেখতে পাই না। তাহলে স্টার্ট করতে হবে কিন্তু এখান দিয়ে, কারণ বাংলাটা আমরা ওইভাবে পড়েছি। তাহলে সেটি কি হবে, হ্যাড সি অলরেডি নোটিসড দ্যাট আই কুড নট সি। এটা করে নেওয়ার পরে একটা সন্দেহ থাকতে পারে ছাত্রদের মনে, যে এই যে জয়েনিংটা যে আমরা লিখলাম সেটা কি আদৌ ঠিকঠাক হলো, নাকি কমপ্লেক্স সেন্টেন্সে হলো কি হলো না। তাহলে সেটা চেক করার জন্য কতগুলো জিনিস বা নিয়ম মাথায় রেখে আমাদের চলতে হবে। প্রথমত দেখতে হবে যে এই যে জয়েনিংটি যে লেখা হলো সেটি মধ্যে কোনো মিনিং আছে নাকি, 1 নম্বর কথা। মিনিংফুল অবশ্যই হতে হবে। এবার দ্বিতীয়ত দেখতে হবে যে এটিতে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, সেটা আমরা আগে জেনে নিয়েছি, কারণ কমন ওয়ার্ড নেই।
বাকি যে ক্লজ নাউন এবং অ্যাডভার্বিয়াল ওগুলো নিয়মের মধ্যে কোনো একটা নিয়ম কি এখানে অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে এটা আমাদের দেখে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, দ্যাট আই কুড নট সি। আচ্ছা, এর আগে কী রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। এবার আমরা প্রশ্ন করি নোটিশ মানে দেখা বা লক্ষ্য করা। তাহলে কি দেখেছে, সে কি দেখেছে বা সে কি লক্ষ্য করেছে? তার উত্তর হচ্ছে কি দ্যাট আই কুড নট সি, যে আমি যে দেখতে পাই না সেটা কি সে লক্ষ্য করেছে। তাহলে দেখা গেল যে নোটিশ এই যে ভার্ব রয়েছে সে ভার্বের কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে এই ডিপেন্ডেন্ট ক্লজটি, তাহলে সেটি হলো একটি নাউন ক্লজ। তাহলে আমাদের জয়নিং কিন্তু এবার আমরা বুঝতে পারবো যে কমপ্লেক্সের জয়নিং কিন্তু আমাদের ঠিকঠাক হলো, কারণ একটা নিয়মের মধ্যে এটা পড়লো। কার মধ্যে পড়লো? নিয়মের মধ্যে এটা পড়লো। কোন নিয়মের মধ্যে পড়লো? যে নাউন ক্লজের নিয়মের মধ্যে পড়লো। এবং নাউন ক্লজের একটা নিয়ম তো রয়েছে যে অবজেক্ট অফ এ ভার্ব বা অবজেক্ট টু এ ভার্ব হিসেবে কিন্তু জয়নিং করা যায়, সেটা কিন্তু আমরা এখানে করতে পারলাম। তাহলে এটা ডাবল চেক হলো যে এটা মিনিংফুল আছে নাকি সেটা আমাদের দেখতে হবে, 1 নম্বর জিনিস। 2 নম্বর যে ক্লজের যে কোনো একটা নিয়মের মধ্যে এটা পড়ছে নাকি সেটা আমাদের চেক করতে হবে। আমরা দেখলাম ডাবল চেক করে যে হ্যাঁ দুটোই পড়ছে, তাহলে আমাদের পুরোপুরি এখন মোটামুটি আমরা সিওর হয়ে নিলাম যে আমাদের জয়নিংটা একেবারে গ্রামাটিক্যালি কারেক্ট, এখানে আমরা মার্কস পাবো। আচ্ছা, জয়নিংগুলো একদিনের সব করা সম্ভবপর নয়, অল্প করে করতে হবে, কারণ এই ধরনের যদি ব্যাখ্যা করে যদি আমরা এগোই তাহলে প্রতিটি ক্লজের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাসে ব্যাখ্যা করতে হবে। এবং এই ক্লজে যে জয়নিং যে উদাহরণগুলো আমরা টেক্সট বুকে পাবো সেগুলো তুলে তুলে আমাদের একটু করতে হবে। তো নাউন ক্লজের জয়নিংয়ের একটা উদাহরণ এখানে দেখানো হলো, আরেকটি উদাহরণ আমি কিন্তু এখানে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। They reached God, I was totally convinced. স্ট্রং রুটসের লাইনস এগুলো, সেন্টেন্স এগুলো। তাহলে প্রথমে চেক করে নিই যে কমন ওয়ার্ড আছে নাকি। কোনো কমন ওয়ার্ড নেই দুটো সেন্টেন্সের মধ্যে, তাহলে অবভিয়াসলি এটি নাউন ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়নিং হবে। তাহলে আমরা ধরে এগোচ্ছি যে নাউন ক্লজে জয়নিং হবে, কারণ এটা আমরা শিখছি। তো নাউন ক্লজে কোন নিয়মের মাধ্যমে জয়নিং হবে সেটা আমাদের এখন কিন্তু ভাবনা চিন্তার মধ্যে এগোতে হবে। আগে বাংলা করে নিই, যেটা ফার্স্ট ব্যাপার। বাংলা করে নিয়ে বাংলায় জয়নিং করব, এটা আমাদের শেখানোর ট্রিক, এবং তারপরে কিন্তু আমরা এগোব। তাহলে বাংলা কি? দে রিচড গড, সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছতো। আই ওয়াজ টোটালি কনভিন্সড, এই ব্যাপারে আমার পুরোপুরি বিশ্বাস ছিল। আমার পুরোপুরি বিশ্বাস ছিল। তাহলে আবার রিপিট করছি, সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছতো, আমার পুরোপুরি বিশ্বাস ছিল। তাহলে বাংলাতে জয়নিং করলে কি হবে? আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছতো। তো বাক্যটির মধ্যে মিনিং আছে, অর্থ আছে, আমাদের কোনো জায়গায় অর্থের দিক থেকে কোনো খটকা বা সন্দেহ হচ্ছে না, ফলে এটা আমরা ইংরেজিতে লিখেই ফেলি। তাহলে কি লিখব? যে আমার বিশ্বাস ছিল যে সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছতো। তাহলে প্রথমে সেকেন্ডে যে বাক্যটি লেখা আছে সেটি আমাদের প্রথমে লেখা দরকার। I was totally convinced that they reached God. বাক্যটির মধ্যে মিনিংয়ের দিক থেকে কোনো অসুবিধা নেই বলে মনে হচ্ছে আমাদের। তবে আরেকটা চেক আমাদের করা দরকার যে নাউন ক্লজের কোনো নিয়মের মধ্যে এটি পড়ে কিনা। তাহলে এখানে নাউন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা কোনটাকে বলবো? বাইন্ডার থেকে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো।
এটি কার পরে বসেছে? একটা কনভিন্সড একটা ওয়ার্ডের পরে বসেছে। কারণ কনভিন্সটা কী ধরনের পার্সুড স্পিচ, এটি একটি অ্যাডজেক্টিভ। এবং সেটা কী করে আইডেন্টিফাই করা যাবে? একটু ভাবনা চিন্তা করলে কিন্তু আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা, আই ওয়াজ টোটালি কনভিন্সড, এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বসেছে, ফলে এটিকে আমরা নাউন ক্লজ বলতে পারি। ফলে দুটো দিক থেকে চেক করা হয়ে গেল যে মিনিংফুল একটা সেন্টেন্স হয়েছে নাকি, 1 নম্বর। 2 নম্বর যে এটি কোনো ক্লজের নিয়মের মধ্যে পড়েছে নাকি। দুক্ষেত্রে কিন্তু এটি পাস মার্ক পেয়েছে, অর্থাৎ দুক্ষেত্রে কিন্তু এটি সঠিক হয়েছে। ফলে এটিকে আমরা নাউন ক্লজে জয়েনিং বলতে পারি। তাহলে এই দুটো উদাহরণ মোটামুটি আজকে দেওয়া হলো। বাকি যে ক্লজগুলো রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বাল ক্লজ, সেগুলো পরবর্তী ক্লাসে করা হবে। এবং একইভাবেই টেক্সট থেকে সেন্টেন্স তুলে নিয়ে জয়েনিং করে একটু দেখিয়ে দেওয়া হবে যে এই ক্লজগুলোর মাধ্যমে কী করে জয়েনিং তোমাদের করা যাবে কমপ্লেক্স সেন্টেন্সে। তো পরবর্তী ক্লাসগুলো ফলো করো বাকি যে চ্যাপ্টার রয়েছে সেই অংশগুলো ভালো মতো দেখার জন্য। ঠিক আছে।